আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নির্বাচন বিশেষজ্ঞ এবং বিশ্লেষক। আপনার কাছে প্রথমে যেটি, গত রাতে আহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি লম্বা বক্তব্য দিয়েছেন। তাতে ওনার করণীয় কি এবং কি করতে চান, এবং ওনাদের বিষয়গুলো নিয়ে তিনি আহ, আহ, কথা বলেছেন। তার মধ্যে কিছু রাজনৈতিক বিষয় অবতারণা করেছেন এবং রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে বলেছেন যে ওনারা কতদিন থাকবেন, ওনাদের কতদিন প্রয়োজন আছে সেটা সিদ্ধান্ত নিতে, নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত নিতে, এবং তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে ওনারা কতটুকু সংস্কার চান। ওনার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে নির্বাচনের একটা এমন একটা নির্বাচন করা যাতে ভালো একটা নির্বাচন হয়, এবং তরুণদের প্রত্যাশা পূরণ করতে চান তিনি। এবং বলেছেন যে তাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা, ফলে ছাত্র জনতাই ঠিক করবে ওনারা কতদিন থাকবেন। এই কথাগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন। আহ, আপনার কাছে কি মনে হচ্ছে ওনার এই বক্তব্যের মাঝে যা কি? আহ, ওনার এই প্রথম বক্তব্য জাতির উদ্দেশ্যে তিনি দায়িত্ব গ্রহণের পর, তো এটা প্রয়োজন ছিল। এবং তো এই আমার মনে হয় উনি অনেকগুলো বিষয়ের উপর আলোকপাত করেছেন, যেগুলো গুরুত্বপূর্ণ। বিশেষত অনেকে এখন দাবি দেওয়া নিয়ে এগিয়ে আসছে। মনে হয় যেন এদের উপর চাপ দিয়ে তাদের দাবি দেওয়াগুলো আহ, তারা আদায় করে নেবে, এবং এটা এটা তাদের কাজকে ব্যাহত করছে। এবং তিনি এটা নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন। আমরাও এটাকে নিরুৎসাহিত করার চেষ্টা করি, কারণ অনেকগুলো দাবি দেওয়া তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তাদের একটা সুস্পষ্ট ম্যান্ডেট নিয়ে তারা এসছেন, এবং অনেকগুলো দাবি দেওয়া যেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, সেগুলো আহ, যখন নির্বাচিত সরকার আসবে তাদেরকে সমাধান করতে হবে। আর তিনি আহ, যে রাজনৈতিক দলের আহ, যে তাদের তারা কতদিন ক্ষমতায় থাকবেন, এটা বহুলাংশে নির্ভর করবে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার উপর, তাদের দায়িত্বশীলতার উপর। আহ, অবশ্যই রাজনৈতিক দলের এখানে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমি মনে করি উপদেষ্টা পরিষদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারাও তাদের পক্ষ থেকে কি করবেন সেই সম্পর্কে আমার মনে হয় তারা একটা বিশেষজ্ঞ কমিটি করতে পারেন, যে যারা কি কি যেমন ছাত্র তরুণ এবং আপামর জনসাধারণ একটা দাবি হলো কতগুলো ক্ষেত্রে আমূল সংস্কার করা, আমূল পরিবর্তন করা, যাতে যে এই কর্তৃত্ববাদী সরকার আমাদের উপর জেঁকে বসছিল এবং যারা যত সব অন্যায় কর্মকাণ্ড চালিয়েছিল তার যেন পুনরাবৃত্তি না ঘটে। তো তার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। আমাদের সংবিধানের সংস্কার দরকার, আমাদের নির্বাচন প্রক্রিয়া সংস্কার দরকার, প্রতিষ্ঠানের সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, আহ, প্রক্রিয়া পদ্ধতি ইত্যাদির পরিবর্তন দরকার। আর বিশেষ করে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। আমরা যতই এই যে সংস্কার করি, যতই আইন কানুন বিধিবিধান পরিবর্তন করি, যদি রাজনৈতিক দলগুলো যদি ওইগুলো আমলে না নেয় এবং তারা যদি অতীতের সংস্কৃতি তারা নিমজ্জিত রাখে নিজেদেরকে, তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না। তো এই আমি মনে করি তবুও ওনাদের পক্ষ থেকেও হয়তো একটা বিশেষজ্ঞ কমিটির ওনারা গঠন করতে পারেন। আহ, একজন মেবি একজন উপদেষ্টার নেতৃত্বে, যারা কি কি সংস্কার, কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার করা দরকার, এরকম এই ধরনের একটা সংস্কার প্যাকেজ তারা তৈরি করতে পারেন, যার ভিত্তিতে তারা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে পারেন, আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমতে পৌঁছতে পারেন। আহ, তো এই আমার মনে হয় দুই দিক থেকেই করণীয় আছে, এবং আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ করণীয় আছে। সে ব্যাপারে তারা আহ, অগ্রসর হবেন, পদক্ষেপ নেবেন। আর আরেকটা হলো, অনেকগুলো মামলা হচ্ছে, এবং অনেকগুলো মামলা এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেগুলো যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো আমার মনে হয় এই অনেকগুলো মামলার ব্যাপারেও একটা করণীয় আছে তাদের। সেখানেও একটা বোধহয় একটা প্যানেল অফ লয়ার্স, মেবি তারা 50 জন আইনজীবী, আহ, যাদের সুনাম আছে, যারা কোনো ওই দলবাজিতে লিপ্ত নয়, যারা যোগ্য আইনজীবীকে আইনজীবীকে নিয়ে তারা যে এই আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে, আইনি তো এই ফৌজদারি
এই এই যে যেসব মামলাগুলো হচ্ছে এখানে আইনি সহায়তা দরকার। তারপরে অনেকগুলো আর্থিক মামলা আছে, অনেক রকম অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আহ, এই যে আহ, যে দুর্নীতি, লুটপাট ইত্যাদির ঘটনা, আহ, ওখানেও বিশেষজ্ঞ জ্ঞান দরকার এবং আইনি সহায়তা দরকার। তারপরে ক্রিমিনাল অ্যাক্ট অনেকগুলো ফৌজদারি অপরাধ করেছে, তারও সেই সেই ক্ষেত্রেও বিশেষজ্ঞ সহায়তা দরকার। তো এই ধরনের একটা প্যানেল অফ লয়ার্স তৈরি করে ওনারা যদি সহায়তা নেন, এবং এবং বিশেষজ্ঞ সহায়তা তারা দেশ থেকে নিতে পারেন, বিদেশ থেকেও নিতে পারেন। বিদেশে আমাদের বহু প্রবাসী বাংলাদেশি আছে যাদের অনেক অভিজ্ঞতা আছে, যারাও সহায়তা করতে, কোনো কিছু বিনিময়ে নয়, তারাও সহায়তা করতে আগ্রহী। তো আমার মনে হয় আমাদের এই সবগুলো সুযোগ গ্রহণ করা দরকার। আহ, তো এই আহ, তো এই আমি আশা করি যে তারা সেদিকে অগ্রসর হবেন, এবং যাতে একটা সুস্পষ্ট কতগুলো করণীয় চিহ্নিত হয়, যার ভিত্তিতে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা, বিশেষত সংস্কারের ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্যে পৌঁছানো যায়। এবং আমাদের সকলের সহায়তা করতে হবে, রাজনৈতিক দলের সহায়তা করতে হবে, আমাদেরও সকল নাগরিকের সহায়তা করতে হবে, যাতে এই সরকার সফল হয়। কারণ এই সরকার এসছে এই যে বিরাট গণ আন্দোলন, গণজাগরণ, একটা এই যে ছাত্র জনতার নেতৃত্বে, ছাত্র জনতার প্রচেষ্টায় যেই সারা দেশের মানুষ জেগে উঠেছিল, তো তার ফসলে এই এই সরকার, এবং এই সরকারকে অবশ্যই সফল হতে হবে। এবং এই সরকার যদি সফল না হয় আমরা সবাই বিফল। তাই এই সরকারকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সহায়তা করার জন্য। আপনার কাছে মনে হয় কি যে কোনো একটু আহ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা একটু ব্যবধান ঘটলো? কেননা আমরা আগের দিন দেখলাম, 2 দিন দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আবার মেজর হাফিজউদ্দিন বলছিলেন যে আহ, বিপ্লবীদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে, এবং ক্যান্টনমেন্টে কেন হত্যাকারীদের ঠাঁই দেওয়া হলো এটার জন্য তিনি সমালোচনা করেছেন। তো একটু রাজনৈতিক দল, বিশেষ করে মানে যারা ক্ষমতা আসতে চায়, তাদের মধ্যে একটা অস্থিরতা, সেই প্রেক্ষিতেই কি তিনি বলছেন যে আমরা দেশ শাসন করা আমাদের কাজ না, আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট? এরকম কি একটা মত পার্থক্য ঘটলো কিনা, যার প্রেক্ষিতে এই ভাষণ? আমি জানি না, তবে আমার মনে হয় আমাদের রাজনীতিবিদরা তো তারা অনেক রকম রাজনৈতিক বক্তব্য দেন। তা আহ, আমার মনে হয় টু আর্লি এটা। একবারে এই তো কয়দিন হলো মাত্র, 15 দিন। 15 দিন হলো। তো আমার মনে হয় আমাদের অস্থির হওয়ার কি অধৈর্য হওয়ার কোনো আহ, প্রয়োজন নেই। আহ, আহ, আমার মনে হয় না একটা এর মধ্যে কোনো বিরাট বিরোধ সৃষ্টি হয়েছে। তো আমি আমি নিশ্চিত আমাদের রাজনীতিবিদরাও চান যে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে গত 15-16 বছরে, এই জঞ্জাল মুক্ত করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয়, এবং যার মাধ্যমে, এবং তা না হলে এই সরকার যদি প্রস্থান করে এই জঞ্জাল দূর করার আগে, তাহলে কিন্তু তাদেরকে, যারা ক্ষমতা আসবে তাদেরকে করতে হবে, এবং এটা চারটিখানি কথা হবে না, চারটিখানি কথা নয়, এবং এটা দুরূহ। অর্থনৈতিক সংকট থেকে শুরু করে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ভেঙে পড়েছে, প্রশাসনে ব্যাপক সমস্যা, সব জায়গায় সমস্যা। তো এইগুলো এই সরকারকে আমাদের সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, সহায়তা করতে হবে যাতে তারা সফল হয়, এবং পরবর্তী সরকার যারা আসবে তাদের কাজকে সহজ করে দেয়। তাহলে এখন উনি মানে মোটামুটি তাদের বিষয়টা ছেড়ে দিল রাজনীতিবিদ এবং ছাত্র জনতার উপর। তো মেনলি আসলে রাজনৈতিক দলগুলোই আসলে এখন আলোচনা করবে। উনি বললেন যে আলোচনা হওয়া উচিত এখনই, যে কি কি সংস্কার তারা চায় এবং কবে নির্বাচন চায়। তাহলে কি এই বিষয়টা এমন যে রাজনৈতিক দলগুলোকে নিজেরা নিজেরা সংলাপ করবে, না আহ, আহ, অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের সাথে মিলেমিশে একটা আলোচনা স্টার্ট করবে তারা? আমার মনে কোনভাবে হয় ভাবে? বহুভাবে করা যায়, বহুভাবে করা যায়, দুই পক্ষেরই প্রস্তুতি দরকার। আমাদের আমাদের এই উপদেষ্টা পরিষদের একটা প্রস্তুতি দরকার, তাদের ওই যে বললাম তো, একজন
উপদেষ্টাই হতে পারে, তাকে দায়িত্ব দিয়ে কি কি সংস্কার করা দরকার, কি কি সংস্কার কিভাবে করতে হবে, এরকম তাদের একটা রোডম্যাপ তারা তৈরি করতে পারে। এবং একই সাথে তারা রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক দলেরও অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে, আমরা জানি বিএনপির 31 দফা আছে, তারপর অন্যান্যদেরও তাদেরও বিভিন্ন রকম সংস্কার প্রস্তাব আছে। তো এই দুই পক্ষের প্রস্তুতির প্রেক্ষিতে আমার মনে হয় আলাপ আলোচনা হওয়াটা সেটাই হবে ফলপ্রসূ। ফলপ্রসূ। তার মানে প্রধান উপদেষ্টা যেই আহ্বানটা জানালেন তার প্রেক্ষিতে এখন রাজনৈতিক দলগুলো তাদেরকে আলোচনা করতে হবে যে তারা কি করবে। আমার ধারণা যে সেই লক্ষ্যে হয়তো তারা আলোচনাও করছে, গতকালকে সমমনাদের সঙ্গে মির্জা ফখরুল বৈঠকও শুরু করেছে। আমার ধারণা এবং যে সেই সবকিছু তো প্রকাশ্য হইতে হবে না, পর্দার অন্তরালে রাইট, এইসব অনেক আলাপ আলোচনা হয়, ওগুলোই করতে হবে। ওকে। মানে সব আলোচনা প্রকাশ্যে আনলে আহ, অন্তর্বর্তী সরকারটা চাপের মধ্যে পড়বে, একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে, এটাও সত্য। আর একটা বিষয় কিন্তু আলোচনা হচ্ছে বেশি করে, যে যাদেরকে আটক করা হচ্ছে সবাইকে একই প্রকৃতির মামলা দেওয়া হচ্ছে, এটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এক কথায় সাকিব আল হাসান খেলছেন পাকিস্তানে, তার বিরুদ্ধে মামলা একই ধরনের, আর যে সত্যি সত্যি যুক্ত তারও বিরুদ্ধে মামলা। তো এটার কারণটা কি? এটা মানে এটা মূল আমার উদ্দেশ্যটা ব্যাহত করছে কেন? মনে হয় এখানেও ওই যে অনেকে অতি উৎসাহী হয়ে করছে পুলিশের, যে তাদের যে অতীতে যেই যেই পদ্ধতি সেই ব্যাপারে হ্যাঁ, হয়তো তারা সেইভাবে তারা অগ্রসর হচ্ছে। তো এখানেও আমি যেটা বলেছি, এক একদল প্যানেল অফ লয়ার যারা রাইট। তাদের স্পষ্টভাবে আইনি সহায়তা দিতে পারবে। এবং এই যে এতগুলো প্রাণহানি ঘটলো, এবং এর বিচার হইতে হবে, এবং হুম, এত হুম, লুটপাট হইলো, এত এত ও, এই যে মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন করলো, গুম খুন এবং অপহরণ ঘটলো, আয়নাঘর, এগুলোর বিচার হইতে হবে। তো এইগুলোর এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য আইনি সহায়তা দরকার। হুম, আহ এই যে দক্ষ ব্যক্তিদের তাদেরকে এ ব্যাপারে সহায়তা দিতে হবে এসব পরিবারগুলোকে, সরকারকে। তো আমি আশা করবো যে সরকার এই ধরনের একটা উদ্যোগ নেবে, একটা প্যানেল অফ লয়ার্স তারা নিয়োগ করবেন, যারা এ ব্যাপারে সহায়তা করতে পারবে। এটা জরুরি আমি মনে করি। জি। দ্বিতীয় আর একটা বিষয়, যে আপনার ত্রয়োদশ সংশোধনী বাতিলের জন্য একটা রিট সমাবেত করা হয়েছে। তো এটা এটা কি কারণে করা হয়েছে এবং এটার তাৎপর্যটা কি আপনাদের এই এই রিটের? বস্তুত এটা রিট নয়, এটা হলো একটা রিভিউ, যে ত্রয়োদশ সংশোধনী মামলা, যেটা এই যে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হলো, সেটার যে রায় হয়েছে আমাদের আপিল বিভাগে, বিভক্ত রায় 4-3, বিচারপতি খালিদ হকের নেতৃত্বে। তো এটা তো সুপ্রিম কোর্টের রায় হয়েছে, এখন তো সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত, এটা আহ, ওই যে চূড়ান্ত সিদ্ধান্ত। তো ওটাকে রিভিউ করার জন্য আমরা আমরা একটা ওই যে আবেদন করেছি চেম্বার জজ আদালতে গতকালকে। এবং চেম্বার জজ এটার অনুমোদন দিয়েছেন, আমাদেরকে পারমিশন দিয়েছেন। এখন এটা আমরা রিভিউ পিটিশনটা দাখিল করব। আহ, তো এর আগে আরেকটা মামলা হয়েছে, যেটা হলো পঞ্চদশ সংশোধনীকে বাতিলের আবেদন করে, ওটা হলো রিট, আর এটা হলো রিভিউ। আমরা গত সপ্তাহে করেছি ওটা। আমরা এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিলের প্রেক্ষাপটে কিন্তু পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছে। তো আমরা পঞ্চদশ সংশোধনীটাকে অসাংবিধানিক বলে আমরা ঘোষণার জন্য আদালতে শরণাপন্ন হয়েছি। এবং হুম, একই হুম, সাথে হুম, আমরা ওই যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টাও হুম, হুম, এই হুম, যে অসাংবিধানিক ঘোষণার জন্য আমরা আমরা আবেদন করেছি। যেমন হুম, যে এই যে গতকালকে যে আবেদনটা, যে যে অনুমতিটা আমরা পেলাম, এটার হুম, তাৎপর্য হুম, হলো যে আমাদের আমাদের সংবিধানের একটা মূল কাঠামো, বলে বেসিক স্ট্রাকচার, সেটা হলো গণতন্ত্র। অর্থাৎ আমাদের জি, রাষ্ট্র পরিচালিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আহ, আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে একটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে, রাজনৈতিক বন্দোবস্ত বলে কেতাবি ভাষায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে। যদিও তারা সামনাসামনি টেবিলে বসে করে নাই, কিন্তু এক দল দাবি করেছে, আরেক দল এটা মেনে নিয়েছে। আহ, এবং এটাই এবং এটার লক্ষ্য ছিল একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
কিন্তু এটাই সম্পূর্ণ ওই যে ভ্রান্ত ধারণার ভিত্তিতে, কতগুলো কতগুলো ভ্রান্ত যুক্তির ভিত্তিতে খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ এটা এটা বাতিল করে। এবং তারা বলেছে যে এটা অগণতান্ত্রিক। কিন্তু তো আমরা দেখলাম তো কি অগণতান্ত্রিক হলো, যে এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে আমাদের নির্বাচনী ব্যবস্থায় ধ্বংস হয়ে গেল, আমাদের ভোটাধিকার হরণ হলো। এবং এই যে এই যে গত কয়েক সপ্তাহের যে মর্মান্তিক ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু তারই ফলশ্রুতি। এবং আমাদের একটা একটা কর্তৃত্ববাদী সরকার আমাদের উপর চেপে বসলো। এই যে চারদিকে অনাচার, অবিচার, অন্যায়, লুটপাট, এগুলো এগুলো সবই কিন্তু ওই মামলার রায়েরই ফলশ্রুতি। তো এটা এটা মানে ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করার ফলে যে নির্বাচনটা যে একচেটিয়া হয়ে গেল এবং তার ফলে যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হলো, তার আজকের মানে যেহেতু ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথ আর থাকলো না, সেই জি, কারণে এই পথের এই যে এখন যে পরিস্থিতিটা, সেটা আমরা এখন একদম ভোগ করছি। একদম এতগুলো প্রাণহানি ঘটলো। এবং হ্যাঁ। এই যে আমরা আহ, মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে যারা ক্ষমতায় আছে তারাই ক্ষমতায় ওই যে চিরস্থায়ী হয়ে গেল। এবং হম হম হম। ভোটের দরকার নাই। তো এই তো অনেকে ভোট দিতে পারে এটাই। এবং তো তাহলে তার জনগণের কাছে আর দায়বদ্ধতা নেই। ওই যে হম যারা হম তাদের ক্ষমতা এনেছে, ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একদম এক শ্রেণীর প্রশাসন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, হম হম এই তাদের তাদের আতাতের ফলেই তারা ক্ষমতা এসছে, ক্ষমতায় টিকে আছে। এবং তাদেরই ওই যে আশা আকাঙ্ক্ষার প্রতি তারা সব ধরনের এই যে এগুলোর প্রতি মনোযোগ দিয়েছে। জনগণের ওই যে আশা আকাঙ্ক্ষা কিংবা জনগণের মতামত, এগুলোর প্রতি তারা ভ্রুক্ষেপ করে নাই। এবং বিভিন্নভাবে দমন পীড়নের মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, এবং যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এবং এটাই স্বাভাবিক। তো এই তো এই এইসব অন্যায় যে হয়েছে, এই পঞ্চদশ সংশোধনীটা যেটা ইয়ে করা হয়েছে, সেটাও একতরফা ভাবে কিন্তু সংসদে পাশ করা হয়েছে। এবং ওই যে সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে, যেমন আমাদের সংবিধানে ছিল একটা গণভোটও করার। তারপরে এই পঞ্চদশ সংশোধনী বিদ্যমান সংসদে সংবিধানের এক তৃতীয়াংশ অসংশোধনযোগ্য করা হয়েছে। তো এই অসংশোধন তার মানে কি? আহ, নবম সংসদ এটা করেছে, নবম সংসদ পরবর্তী সংসদের অধিকার হরণ করেছে। কারণ সংসদ সদস্যদের অধিকার হলো সংবিধান সংশোধন করা কতগুলো নিয়ম পদ্ধতি অনুসরণ করে। তো তারা পরবর্তী সংসদের অধিকার হরণ করেছে। তো এইগুলো এগুলো সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আর ওই যে গণতন্ত্র, আমি আগেই বলেছি যে আমাদের আমাদের সংবিধানের মূল কাঠামো গণতান্ত্রিক ব্যবস্থাকে হরণ করেছে, ভোটাধিকারকে আমাদেরকে ভোটাধিকার হরণ করেছে। তো এগুলো এগুলো ওই যে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তো এই তো এই কারণে আমরা এই একটা রিট এবং একটা রিভিউ পিটিশন আমরা দায়ের করছি। একটা করেছি, আর একটা করার প্রক্রিয়া আছে। তো আমি আশা করি যে এই যে অন্যায়গুলো, অন্যায় ভাবে আইন বিধিবিধান করা হয়েছে, সংবিধান সংবিধান ওই যে সংশোধন করা হয়েছে, এগুলোর এগুলোর অবসান হওয়া দরকার। আর একই সাথে আরেকটা কাজ হয়েছে, এই যে খায়রুল হকের রায়ে তিনি রায় বদলিয়ে দিয়েছিলেন। হম তার প্রথম প্রথম রায়টা ছিল 2010 সালের, ওটাকে বলে শর্ট অর্ডার। হম হম 4 বাক্য ছিল ওটা। হম 4 বাক্যটাই কিন্তু মূল রায়। তারপরটা হলো ওই যে বিস্তারিত ডিটেইল। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল যে আদালত এই এই আহ, আহ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আমি বাতিল করি নাই, আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হয় তাহলে সংসদকে সেই সিদ্ধান্ত দিতে হবে, যেটা সঠিক নয়। সংসদ বলছে শুধুমাত্র বিচারপতিকে বাদ দেওয়ার ব্যাপারে সংসদকে এখতিয়ার দেওয়া হয়েছে, এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এবং এরপরে পঞ্চদশ সংশোধনী পাশ হওয়ার পরে খায়রুল হক সাহেব তার এই যে বিস্তারিত রায়, 16 মাস পরে দেওয়া বিস্তারিত রায়ে বদলিয়ে দিলেন। উনি ওই যে প্রধানমন্ত্রী যেভাবে বলেছে ওইভাবেই, যে পরবর্তী নির্বাচন হতে হলে আহ, সংসদকে সংসদের সিদ্ধান্ত দিতে হবে, যেটা সুস্পষ্টভাবে ওই যে তিনি তার যে আগের আগের যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন তার থেকে ভিন্ন, সুস্পষ্টভাবে ভিন্ন।
এবং এটাকে বলে আদালতের সাথে জালিয়াতি, ফ্রড অন দ্য কোর্ট। এবং এটা গুরুতর অপরাধ। আমি আশা করি তাকে তিনি তাকে এ ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। তো এই জি, অনেকগুলো অন্যায় হয়েছে, এগুলোর বিহিত হওয়া দরকার। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন প্রধান যে প্রধান উপদেষ্টার ভাষণ এবং ত্রয়োদশ সংশোধনী রিভিউ এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের যে রিট, সেই বিষয়ে বদিউল আলম মজুমদারের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।